ভৈরবপুর গ্রামের শেষ প্রান্ত। এক বিশাল পুরনো বটগাছ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তার পেছনে ঘন বাঁশবাগান, দূরে মাঠ, কাছে মাটির পথ। পলাশ থেমে বাঁশবাগানের দিকে তাকিয়ে আছে। তার বন্ধু সুমন হেঁটে এসে পাশে দাঁড়ায়। দেখেছিস সুমন, বাগানটা কত ঘন। দুপুরবেলা তাও যেন কেমন ভয়ঙ্কর লাগছে দেখতে। আমি তো ছোটবেলা থেকেই এমনই দেখে আসছি, কিন্তু তুই আজ এতক্ষণ ধরে তাকিয়ে আছিস কেন? জানি না, মনে হচ্ছে ভেতর থেকে কেউ যেন চুপ করে দাঁড়িয়ে আমাকে দেখছে। আরে ধুর, আবার শুরু করলি। বুড়োদের গল্প বেশি শুনলে এমনই হয়। গল্প বলছিস? কাল রাতে সুনীল কাকু নিজে বললেন এই বাঁশবাগানের ভেতর থেকে নাম ধরে ডাক শোনা যায়। সুনীল কাকু সন্ধ্যার পর নিজের ছায়াকেও ভূত ভাবে। ওনার কথা বাদ দে তো। তবে সবাই কেন এদিকটা এড়িয়ে চলে? শুধু ভয় দেখানোর জন্য? কারণ জায়গাটা খুব ঘন, নিরিবিলি, আর বাঁশের শব্দে মানুষের গা ছমছম করে। তুই কখনো কাছে গেছিস? একেবারে ওই পুরনো বট গাছটার পেছন পর্যন্ত? না, দরকারও হয়নি। কিন্তু না যাওয়ার মানে এই না যে ওখানে কিছু আছে। আমার দাদু বলতেন ভৈরবপুরে যত পুরনো ভয় আছে সব এই বাগানের ছায়ায় বাসা বেঁধে আছে। তোর দাদু আরো বলতেন রাতের শিশিরে নাকি জ্বরের নাম লেখা থাকে। সব কথা মানতে হয় না। তুই হাস, কিন্তু আমি শপথ করে বলছি, গতকাল বিকেলে এখানে দাঁড়িয়ে আমি বাঁশের ভেতর কারো কাশির শব্দ শুনেছি। ঠিক আছে, আজকে বেশি ভাবিস না। চল চায়ের দোকানে যাই। ওখানে বসলে তোর মাথার ভেতরের বাঁশঝাড় একটু শান্ত হবে। গ্রামের ছোট্ট চায়ের দোকান, টিনের চাল, সামনে বেঞ্চ, পাশে কেটলি থেকে ধোঁয়া উঠছে। দোকানে সুনীল কাকু বসে চা খাচ্ছেন। পলাশ আর সুমন এসে বসে। এই যে পলাশ, তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে আবার ওই বাগানের দিকে গিয়েছিলি। গিয়েছিলাম না কাকু, দূর থেকে দেখছিলাম। কিন্তু একটা কথা জিজ্ঞেস করব। জিজ্ঞেস করো, তবে যদি মিথ্যে সান্ত্বনা চাইতে আসিস সেটা আমি দিতে পারবো না। দেখলেন তো, শুরু হয়ে গেল। আমি বলি, আপনি আজকে ওকে ভয় না দেখিয়ে চা খেতে দিন। ভয় আমি দেখাই না বাবা, ভয় ওখানে আগে থেকেই বসে আছে। আমি শুধু যা শুনেছি তাই বলি। আপনি কি সত্যি নাম ধরে ডাক শুনেছেন নিজের কানে? একবার না, দুবার। প্রথমবার ভেবেছিলাম ভুল শুনেছি, দ্বিতীয়বার বুঝলাম কেউ আমাকে চিনে ডেকেছে। তারপর আপনি ভেতরে গিয়েছিলেন? না, আমার বাবা শিখিয়েছিলেন যে ওই বাঁশবাগান তোর নাম জানে, তার কাছে কখনো যাস না। কিন্তু কে ডাকবে? গ্রামের কেউ লুকিয়ে মজা করলে তো ধরা পড়ার কথা। ওইটাকে মজা নেই, শব্দটা কানে ঢোকে না, সোজা বুকের ভেতর লাগে। এসব কথা বললে ছেলেটা আজ রাতেই ঘুমাতে পারবে না। ঘুম না এলে আরো ভালো। কিছু জায়গা আছে যাদের কথা শুনে মানুষ সাবধান থাকে। কাকু, ওই পুরনো বটগাছটার কথা সবাই আলাদা করে বলে কেন? কারণ বাঁশবাগান পরে হয়েছে, গাছটা ছিল আগে, অনেক আগে, যখন এই গ্রামও পুরো বসেনি। মানে গাছটাই সবকিছুর শুরু? কেউ বলে তাই, কেউ বলে গাছটা পাহারা দেয়, কেউ বলে আটকে রাখে। কাকে আটকে রাখে? এই প্রশ্নটাই মানুষকে বিপদে ফেলে। উত্তর খুঁজতে গেলেই ওদিকের পথ খুলে যায়। আচ্ছা, আপনি কি কাউকে হারিয়ে যেতে দেখেছেন, নাকি শুধু শোনা কথা? হারিয়ে যেতে দেখিনি, কিন্তু যারা সন্ধ্যার পর ওদিক থেকে ফিরেছে তাদের চোখে একই রকম ফাঁকা ভাব দেখেছি। সুনীল কাকুর কথা শুনে পলাশ আর সুমন ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর তারা বাড়ি চলে গেল। পলাশ বাড়িতে এসে বসে বসে সেই বট গাছ তার নিয়ে কিছু ভাবছে। সে তার মাকে এই গাছটার নিয়ে জিজ্ঞেস করবে তখন তার মা বলল, তোর মুখ এমন শুকনো কেন? আবারও সীমানার দিকে গিয়েছিলি? না মা, শুধু দূর থেকে দেখেছি। সবাই এত ভয় পায় কেন সেটা বুঝতে চাই। সবকিছু বুঝতে হয় না, কিছু কিছু জিনিস না ছুলেই শান্তি। তুমিও কি কিছু শুনেছ কখনো? আমি শুনিনি, কিন্তু তোকেও আর এই ব্যাপারে কথা বলতে হবে না। তার ঠাকুমা ঘর থেকে বেরিয়ে এসে বলল, ওকে বকিস না,
কৌতূহল বয়সের দোষ, কিন্তু দোষ কখন বিপদ হয় সেটা বুঝতে শেখা দরকার। ঠাকুমা, তুমি তো অনেক পুরনো কথা জানো। ওই গাছটার গল্পটা কি? গল্প না, স্মৃতি। আমি ছোট ছিলাম তখনও গাছটা এমনই বড়, শুধু বাঁশবাগান এত ঘন ছিল না। এক বর্ষায় গ্রামের এক রাখাল ছেলে হারিয়ে গেল। সন্ধ্যার আগে গরু ফিরে এলো, ছেলে ফিরল না। মা, এসব এখন বলার দরকার নেই। দরকার আছে, না বললে ও নিজে গিয়ে শিখবে, সেটা আরো খারাপ। ঠাকুমা, ছেলেটাকে কি পাওয়া গিয়েছিল? 3 দিন পর পাওয়া গিয়েছিল গাছটার গোড়ায় বসে, চুপচাপ, কারো দিকে তাকাচ্ছিল না। মা, বাইরে এসব নিয়ে গল্প করাটা ঠিক হবে না। চলো ঘরের ভিতরে যাই। পলাশ বিছানায় শুয়ে আছে। বাইরে থেকে সুমন তাকে ডাকছে। পলাশ, তাড়াতাড়ি আয়। তুই এই সময় কেন? আমি তোকে ডাকতে আসিনি। আগে বলো, তুই কি একটু আগে আমার নাম ধরে ডাকছিলি? না তো, আমি তো ঘরেই ছিলাম। কিন্তু আমি পরিষ্কার শুনেছি, তোর গলার মতোই ছিল, বাঁশবাগানের দিক থেকে আসছিল। একই কথা আমিও বলতে পারি। একটু আগে কেউ আমার নাম ধরে ডেকেছে। মজা করিস না পলাশ। আমি আসার পথে দেখেছি পুরনো বট গাছটার নিচে একটা আলো জ্বলছিল, খুব ক্ষীণ। ঠাকুমা বলেছিল নিজের নাম শুনলেও ফিরেও তাকাতে নেই, কিন্তু এখন তো মনে হচ্ছে ওটা আমাদের দিকেই তাকিয়ে আছে। আমরা সুনীল কাকুকে ডাকবো নাকি গ্রামের আরো কাউকে ডাকবো? ডাকতে গেলে সময় লাগবে, আর যদি শব্দটা আবার আসে। পলাশ শব্দের কথা বলতে না বলতেই ওই বাঁশ বাগানের বটগাছ থেকে একটা মেয়ে আওয়াজ এলো। পলাশ, সুমন, দুজনেই আয়। পলাশ শুনতে পেলি আমাদের দুজনের নামে ধরে একটা মেয়ে ডাকলো। হ্যাঁ, এবার একসঙ্গে শুনলাম। তারা সেই মেয়ের আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে রয়ে গেল। তারপর আবার সেই মেয়ের আওয়াজ এলো। পলাশ, সুমন, তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। এই ডাক শুনতেই পলাশ আর সুমন সেই বাঁশ বাগানের বটগাছটার সামনে এসে দাঁড়ালো। তাদের খুব ভয় লাগছে, কিন্তু এর মধ্যেই সেই মেয়ের আওয়াজটা বলে উঠল, দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে কি? কে তুই? পলাশ, পেছনে তাকাস না। আমার মনে হচ্ছে ওটা নড়ছে। হাত হলে মানুষের মতো লাগতো, এটা কেমন শুকনো, কেমন বাঁকা। কাছে আয়, দুজনে কাছে আয়। না, আমরা যাব না, তুমি বাইরে আসো। পলাশের কথা শুনে সেই অস্পষ্ট কণ্ঠে ডাকা মেয়েটি বাইরে বেরিয়ে আসে। এই দেখে পলাশ আর সুমন ভয় পেয়ে গেল। তোরা মরবি, তোরা মরবি। যদি পরের বার থেকে এই বটগাছ নিয়ে কথা বলেছিস তো। এই কথা বলে সেই ভূতটি হঠাৎ মিলিয়ে গেল। সুমন আর পলাশ দাঁড়িয়ে রয়ে গেল। তার মধ্যেই সুমন বলে উঠল, আমাদের এখনই ফিরে যেতে হবে, গ্রামের লোক ডাকতে হবে। ফিরতে গেলে ওই পথ দিয়ে যেতে হবে, আর শব্দটা সেখান থেকেই আসছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ দুজনেই থমকে দাঁড়িয়ে গেল। আর পলাশ বলে উঠল, সুমন খুব ভয় করছে আমার। যদি সে আরো আমাদেরকে ডাকে আর ভয় দেখায়, তখন কি করবি? এই রাতে আমাদের নাম ধরে কে ভয় দেখাবে? জানি না, কিন্তু না দেখে গেলে মাথা থেকে যাবে না। এরপর সুমন আর পলাশ যেতে 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 সেই ডাক শুনতেই পেল, পলাশ। কে? সুমন, তুই ডাকলি? না তো, আমি তোর পাশেই আছি। আবার সেই মেয়ের আওয়াজে তাদের কে বলল, পেছনে তাকা। সুমন, আমার খুব ভয় লাগছে। আমি তোকে বলেছিলাম পেছনে কিছু নেই। না, আমি বন্ধুর বলা শুনেছি, একদম কানের কাছে। আমারও মনে হলো, কিন্তু তোর পেছনে কেউ দাঁড়ায়নি। সুমন, আমি যদি কিছু উল্টাপাল্টা বলি, তুই আমাকে থামাবি। এসব কথা বলিস না, আগে এখান থেকে বের হই। তারা বেরোনোর জন্য পথ খুঁজতে খুঁজতে
আবার একটা বাঁশ বাগানের ভিতরে ঢুকে পড়ে। এই জায়গাটা আগে দেখেছি নাকি? আমার মনে পড়ছে না। আমি কখনো আসিনি, কিন্তু অদ্ভুতভাবে চিনতে পারছি। চিনতে পারছিস মানে? যেন আগে স্বপ্নে দেখেছি। ওই ভাঙা কলসি, ওই কালো দাগ, সব। এসব কথা এখন বলিস না, আমার গা শিউরে উঠছে। অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, হাতে রাখা চুড়িটা রাখ সেই কলসির মধ্যে। রাখবি না, কিছুতেই রাখবি না। কিন্তু যদি এটাই শেষ হয়? আর যদি এটাই শুরু হয়? ঠিক আছে, তাহলে তুই বলো কি করব? প্রথমে দেখি এই কালো দাগটা কি। এটা মাটি না, যেন পোড়া কিছু। আরে, এখানে আঁচড় কাটা দাগও আছে, গোল গোল করে। হ্যাঁ, একদম চুরির মতো। আবার সেই অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, দেরি করিস না, হাতে রাখা চুড়িটা রাখ সেই কলসির মধ্যে। চুরি রাখার কথা শুনে পলাশ আর সুমন ভয় পেয়ে গেল। কিন্তু সুমন যে হাতটাই চুরিটা ধরে রেখেছিল, সেই হাতটা তার ভারী হতে লাগলো। তখনই পলাশ চেঁচিয়ে বলল, সুমন, আমার হাত অবশ হয়ে যাচ্ছে। শোষ, একটু বস, শ্বাস নে। বসলে মনে হচ্ছে আর উঠতে পারবো না। তাহলে আমার দিকে তাকিয়ে থাকি, শব্দের দিকে না। ঠিক আছে, কিন্তু তোর চোখের পেছনে কে দাঁড়িয়ে আছে? কি আমার পেছনে? না, নেই, এখন নেই। এরপর সুমন আর পলাশ হেঁটে হেঁটে যেতে থাকে বাইরে বেরোনোর জন্য। কিন্তু তারা বুঝতেই পারে না যে তারা আরও জঙ্গলের ভেতরে চলে এসেছে। আমরা আর ভেতরে যাব না, এখান থেকেই ফিরে যাব। চল, ভিতরে গেলে বিপদ হতে পারে। ফিরতে গেলে কোন দিকে যেতে হবে বলো? আমি পথ চিনতে পারছি না। আমি ভয়ে সবকিছু গুলিয়ে ফেলেছি সুমন। এই যে পেছনের দিকে চল। না না, 1 মিনিট, আমরা কি ওই দিক দিয়েই এসেছিলাম না? ওই ভাঙা কাণ্ডটা তো আমাদের সামনে ছিল না। তাহলে কি পথ বদলে গেছে? পথ বদলায়নি, আমাদের ঘোরানো হচ্ছে। আমাদের ভয় দেখানোর জন্য এইসব করা হচ্ছে মনে হয়। ঠিক বলেছিস, তোরা আর এখান থেকে ফিরে যেতে পারবি না। কে আছো? সামনে এসো। লুকিয়ে কথা বলো কেন? সামনে তো আছি, দেখতে পাচ্ছিস না? সুমন, ডান দিকে আলো ফেল তাড়াতাড়ি। ওখানে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। ওই দিকে থেকে আওয়াজ আসছে, কোনো মানুষ হতে পারে। একটা মহিলার ছায়ার মতো দেখাচ্ছে, কিন্তু মুখটা আলাদা স্বাভাবিক মানুষের মতো নয়। চুড়িটা দে, তাহলেই তোর বন্ধু বাঁচবে। তাড়াতাড়ি দিয়ে দে। সুমন, তুই আমার পেছনে থাক, আর ভয় পাবি না, আমি তোর সাথে আছি। যদি এটা সত্যি হয়, যদি চুড়িটা না দিলে তোর কিছু হয়, আমি দিয়ে দিচ্ছি চুড়িটা, তোর কিছু হতে দেব না আমি। ওর কথা বিশ্বাস করবি না? আমার কিছু হবে না, তুই একদম ওর কথা শুনবি না পলাশ। তাহলে দেখ কি হয়। পলাশ আর সুমন দুজনেই ভয়ে দৌড়ে গ্রামের দিকে পালিয়ে গেল, আর তাদের সাথে সেই ছায়াটাও যেতে লাগলো। তারা গ্রামের ভিতরে একটা পুকুরের পাশে এসে পৌঁছাতেই মহিলাটি তাদের পথ আটকে দাঁড়িয়ে পড়ল। মহিলার মুখ দেখা যাচ্ছিল না। আমার আর একটা চুড়ি দে, ওইখানে আছে, এনে দে। আমি ছেড়ে দেব তোদের, নয়তো খারাপ হবে। ওইদিকে হাত দেখিয়ে কি বোঝাতে চাইছে ও? ওইখানে কি আরেকটা চুড়ি আছে? মনে হয় এই মাটি খুঁড়লেই কিছু না কিছু পাওয়া যাবে। এখানে আছে মনে হয়। পলাশ খোঁড়া শুরু করো, তাড়াতাড়ি ওর চুড়িটা বের করে দিতে হবে। তুই খোঁড়, আমি মাটি সরাচ্ছি। পলাশ একটা লাঠি দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো, আর সুমন মাটি সরাচ্ছিল। আর মহিলাটি দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। সুমন মাটি সরাতে সরাতে দেখল এখানে কিছু আছে। তারা মাটি সরিয়ে দেখল একটা পুরনো বক্স। মাটি সরিয়ে খুলতে একটা চুড়ি আর একটা কৌটো বের হলো। দে দে, আমাকে দে, আর আমাকে মুক্তি দে, নয়তো কেউ বাঁচবে না।